অনেক বছর আগের কথা একটি ছোট কুটিরে বাস করতেন একজন অসুস্থ বৃদ্ধা মহিলা ও তার দুই মেয়ে সুহাসিনী ও দময়ন্তী। আজ দুদিন হল বাড়িতে কোনো দানা পানি নেই। বড় বোন দময়ন্তী ছোট বোনকে উদ্দেশ্য করে চিন্তিত গলায় বলল, আমরা না হয় যেভাবে হোক দিন পার করছি, কিন্তু অসুস্থ মাটাকেও একটু কিছু মুখে দিতে পারছি না। সুহাসিনী, তুই না হয় বাজারের দিকে এগিয়ে দেখ, কেউ কটা চাল ধারে দেয় নাকি। ঠিক আছে দিদি, আমি দেখছি কি করা যায়। সুহাসিনী তার দিদিকে বলে বাজারের দিকে রওনা হয়। পাশেই ছিল নীলাচল রাজ্য। রাজ্যে সবকিছুই ঠিকই ছিল, কোনো কিছুর অভাব ছিল না। তবু রাজা বিক্রমাদিত্যের মুখ সবসময় ভার থাকত, কারণ রাজার তিনটে রানী থাকা সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না। এই বিষয় নিয়ে রাজা খুবই দুশ্চিন্তায় ছিলেন। মহারাজ বিক্রমাদিত্য, আপনি এখানে বসে আছেন অবেলায়? আপনার কি শরীর খারাপ? আমি কি রাজবৈদ্যকে ডাক দিব? না রানী, শরীর খারাপ নয়। তুমি তো জানো রানী, মনটা কেন সবসময় খারাপ হয়ে থাকে। আজ কত বছর কেটে গেল, একটি সন্তানের মুখ দেখতে পারলাম না। রাজ্যসভায় আমাকে নিয়ে হাসাহাসি করে। আমাকে আটকুড়ো রাজা বলতেও কেউ দ্বিধাবোধ করে না। এই রাজ্য আমার আর ভালো লাগছে না রানী। আমি কিছুদিনের জন্য জঙ্গল ভ্রমণে যেতে চাই। যাও রানী, তুমি চিত্রলেখা ও মহিমা সুন্দরীকে এখানে ডেকে পাঠাও। মহারাজ, আমি বুঝি আপনার কষ্টটা, কিন্তু বিধাতা আমাদের যে কোনো সন্তান দেননি, আমরাও যে কিছু করতে পারি না মহারাজ। আপনি যদি জঙ্গল ভ্রমণে গিয়ে ঘুরে আসতে চান, তাহলে আমিও আপনার সাথে সহমত। আমি এক্ষুনি চিত্রলেখা ও মহিমা সুন্দরীকে ডেকে নিয়ে আসছি। রাজরাজেশ্বরী যায় চিত্রলেখা ও মহিমা সুন্দরীকে ডাকতে। কিছুক্ষণ পরে তিন রানী একসাথে রাজা বিক্রমাদিত্যের সামনে আসে। মহারাজ আমাদের কি জন্য ডেকেছেন? হ্যাঁ, আমি তোমাদেরকে ডেকেছি। আমি কিছুদিনের জন্য জঙ্গল ভ্রমণে যেতে চাই। এই জীবন আমার আর ভালো লাগছে না। তিনটি বিয়ে করেও আমি সন্তানের পিতা হতে পারিনি। এই রাজ্য আর কোলাহল আর ভালো লাগছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কিছুদিন বাহিরে কাটিয়ে আসব। এদিকটা ঠিকভাবে সামলে নিও। এই বলে রাজা চলে যান। এদিকে সুহাসিনী চালের খোঁজে বাজারের এক দোকানে গিয়ে দোকানিকে অনুরোধ করে বলল, চাচা, আমার মা খুব অসুস্থ। দুদিন হলো ঘরে কোনো চাল পানি নেই। আমাকে কিছু চাল ধার দেবেন? না না বাপু, এখন অভাবের সময়। আমাদেরও তো চলতে হবে নাকি? যাও তো বাপু, দোকানের সামনে ভিড় করো না। রাজা বিক্রমাদিত্য জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে একটি গ্রামের পাশের বড় বটগাছের নিচে এসে বিশ্রাম নিচ্ছিলেন। তখনই রাজার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সুহাসিনী। তাকে দেখে রাজা একদৃষ্টিতে তাকিয়ে থাকলেন। এত সুন্দর কন্যা, মাথায় সোনালী বর্ণের লম্বা বেনি, চোখ দুটো যেন হরিণের মতো। মনে হয় ওই গ্রামের দিকেই গেল। যাই গিয়ে দেখি তো মেয়েটির পরিচয় কি আর কোথায় থাকে। সুহাসিনী হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল, আর রাজাও তার পিছু পিছু চুপি চুপি যেতে থাকলেন। ওদিকে বাড়িতে দময়ন্তী চিন্তিত হয়ে অপেক্ষা করছিল। সুহাসিনী সেই কখন গিয়েছে চাল ধার করতে, এতক্ষণে কোনো খোঁজ নেই। জানি না সে দুটো চাল পেল কিনা। হায় আল্লাহ, আমাদের তুমি একটু দয়া করো। আমরা যে আর পারছি না ক্ষুধার জ্বালায়। বৃদ্ধ মা ঘরে মরার দিকে, ওদিকে ছোট বোনটা চালের খোঁজে মানুষের দ্বার ঘুরছে। ঠিক তখন সুহাসিনী বাজার থেকে খালি হাতে বাড়ি ফিরে এলো। কিরে বোন, চালধারিতে পেলি কি? না দিদি, কত জায়গা ঘুরলাম, কেউ একটু চাল ধার দিল না। পোড়া কপাল আমাদের। আল্লাহ কেন যে গরিব বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ক্ষুধার জ্বালায় যে আর কিচ্ছুটি ভালো লাগে না। দিদি, আমি কাল থেকে কাজে বেরোব। তুমি মাকে দেখে শুনে রাখবে। তাছাড়া যে কোনো উপায় দেখছি না। যখন দুই বোন কথা বলছিল, রাজা বিক্রমাদিত্য গাছের আড়াল থেকে তাদের সব কথা শুনে তাদের সামনে এগিয়ে যান। আমি নীলাচল রাজ্যের রাজা। আমি এসেছি জঙ্গল ভ্রমণে। ওই সামনের বটগাছের নিচে আমি বিশ্রামে ছিলাম। তখনই আমার সামনে দিয়ে হেঁটে আসছিল সুহাসিনী। আমি তার পিছু পিছু এখানে এসেছি। আপনাদের সব কথা শুনেছি। আমি আপনাদের জন্য একটি প্রস্তাব নিয়ে এসেছি। যদি আপনারা কিছু মনে না করেন, যদি অনুমতি দেন, তাহলে আমি বলতে পারি। মহারাজ, আমরা সাধারণ গরিব দুঃখী। আমাদের থেকে অনুমতি চেয়ে আমাদেরকে কেন ছোট করছেন? আপনি কি বলতে চান বলুন। আমি রাজা হয়েও তোমাদের থেকে বেশি দুঃখী। আমার সব আছে, কিন্তু শান্তি নেই। একটি সন্তানের আশায় আমি তিনটে বিয়ে করেছি,
কিন্তু আমি কোনো সন্তানের মুখ দেখিনি। একটি সন্তানের জন্য যে আমার বুকটা হাহাকার করে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি সুহাসিনীকে আমার রাজ্যের রানী বানাতে চাই। আমার বিশ্বাস সুহাসিনী আমার মনের আশা পূরণ করতে পারবে। আপনাদের কি কোনো আপত্তি আছে? না না মহারাজ, আপত্তি কেন থাকবে? এই কষ্টের জীবন থেকে যদি আমার বোন রানী হয় তাহলে তো এটা আমাদের ভাগ্য। আমাদের কোনো আপত্তি নেই মহারাজ। কিন্তু আমার আপত্তি আছে দিদি। আমি তোমাকে আর মাকে এখানে এভাবে ফেলে কোথাও যেতে পারবো না। তোমাকে তোমার দিদি আর মাকে ফেলে যেতে হবে না। আমি তোমার মা ও তোমার দিদির ভালো থাকা খাবার ব্যবস্থা করে দেব। তাদের কোনো অসুবিধা হবে না। তাদের সব রকমের সুবিধে আমি দেব। রাজা বিক্রমাদিত্য সুহাসিনীকে বিয়ে করে নিয়ে রাজপ্রাসাদে ফেরেন এবং ডাক দেন। কই গো, সবাই কোথায় গেলে? এদিকে এসো। রাজরাজেশ্বরী, চিত্রলেখা, মহিমা সুন্দরী, কোথায় তোমরা? মহারাজের ডাকাডাকি শুনে 3 রানী তাদের নিজ কক্ষ থেকে বেরিয়ে আসে। মহারাজ, ভ্রমণ থেকে এত তাড়াতাড়ি যে চলে এলেন, আর আপনার সাথে এই মেয়েটিকে? এই মেয়েটি এই রাজ্যের নতুন ছোট রানী। আমি তাকে বিবাহ করেছি। আজ থেকে তোমরা 4 জন বোনের মতো থাকবে। কিন্তু মহারাজ, এই মেয়েকে দেখে তো মনে হচ্ছে গরিব সাধারণ ঘরের একটি মেয়ে। এই কিভাবে এই রাজ্যের রানী হয়? ছোট রানী, মুখ সামলে কথা বলো। সে গরিব হোক বা ধনী, সে এখন এই রাজ্যের ছোট রানী। আর তোমরা ভুলে যেও না, তোমরা রাজার মেয়ে হয়েও আমাকে একটা সন্তান দিতে পারোনি। রাজরাজেশ্বরী, যাও নতুন রানীকে নিয়ে সাজাও। আর চিত্রলেখা ও মহিমা সুন্দরী, তোমরা আমার কক্ষ ফুল দিয়ে সাজাও। রাজরাজেশ্বরী যখন সুহাসিনীকে নিয়ে সাজঘরের দিকে যাচ্ছিলেন, তখন মহিমা সুন্দরী আক্ষেপে বলল, কি কপাল আমাদের! নিজের স্বামীর জন্য বাসর সাজাতে হচ্ছে, শুধু একটি সন্তানের জন্য। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তাই না কি রে ঝুটো? তাহলে তুই যখন এসেছিলি এই রাজ্যে নতুন রানী হয়ে, তখন আমাদের কেমন লেগেছিল ভাব? তখন আমারও অনেক কষ্ট হয়েছিল। আমি মহারাজের খুব আদরের রানী ছিলাম। তুই এসে আমার জায়গাটা দখল করেছিলি, তখন আমার কেমন লেগেছিল? তাই নাকি রে মেঝ? তাহলে তুইও বোঝ, আমি যখন এই রাজ্যের একমাত্র রানী ছিলাম, মহারাজের কেমন ভালোবাসা আর কেমন আদরের ছিলাম। তুই এসে আমার জায়গাটা দখল করেছিলি, তখন আমার কেমন লেগেছিল। এখন তোদের বুকটা ফেটে যাচ্ছে, তাই না? চিত্রলেখা ও মহিমা সুন্দরী রাগ করে কক্ষ থেকে বেরিয়ে যায়। রাজরাজেশ্বরী দাসীকে ডাকলেন। দাসী, এই দাসী, নতুন রানীকে নিয়ে আয়। দাসী সুহাসিনীকে নিয়ে আসে তার কক্ষে। রাজরাজেশ্বরী তাকে বললেন, ছোট রানীমা, আজ থেকে এটাই আপনার কক্ষ। আপনি এখানে থাকুন, আমি এখন যাই। একটু পরেই মহারাজ বিক্রমাদিত্য নতুন রানীর কক্ষে প্রবেশ করেন। তিনি সুহাসিনীকে দেখে তার দিক থেকে চোখই সরাতে পারছিলেন না। রানী, তোমাকে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে আসমানের এক টুকরো চাঁদ নেমে এসেছে আমার ঘরে। রানী, তোমাকে দেখে তো আমার মনটা ভরে গেল। আমাদের এই বিশেষ রাতে আমি তোমার কাছে একটা জিনিস চাইব, সেইটা হলো একটি সন্তান। বলো রানী, তুমি আমার কথা রাখবে? রাখব মহারাজ, অবশ্যই রাখব। যদি আল্লাহ সহায় হন, ইনশাআল্লাহ আমি আপনার সব ইচ্ছে পূরণ করব। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন সুহাসিনী বাহিরে যাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। একটি দাসী তাকে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে, আহ, ছোট রানীমা, কি হয়েছে আপনার? এভাবে শুয়ে আছেন কেন? কথা বলুন রানীমা। তো কথাই বলছেন না। যাই, মহারাজকে খবর দেই। দাসী সুহাসিনীর কোনো সাড়া শব্দ না পেয়ে দৌড়ে যায় রাজার কাছে। মহারাজ, ছোট রানীমার কি জানি হয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গেছেন। মহারাজ দৌড়ে যান রানীর কক্ষে এবং রাজবৈদ্যকে ডাকেন। কি হয়েছে ছোট রানীর? রাজবৈদ্যকে এক্ষুনি আসতে বলো। মহারাজ, খুশির খবর। রানী ঠিক আছেন। আপনি পিতা হতে যাচ্ছেন। রাজ্যে নতুন মেহমান আসছেন। রাজবৈদ্য এসে সুহাসিনীকে দেখে। মহারাজ এত খুশি হলেন যে খুশিতে তার মুখ থেকে কথা বেরোচ্ছিল না। রাজ্যে খুশির বন্যা বয়ে গেল। এদিকে 3 রানী হিংসায় জ্বলছিল। না, এটা হতে পারে না। ছোট রানী সন্তান জন্ম দিয়ে রাজার চোখের মণি হবে। আমি তা কিছুতেই হতে দেব না। শান্ত হ, এখন কিছু করা যাবে না। যা করার বাচ্চা হবার সময় করতে হবে। হ্যাঁ দিদি, আপনি ঠিকই বলেছেন। রাজা বিক্রমাদিত্য রানীর কাছে গিয়ে খুব আনন্দিত হয়ে বললেন, রানী, তোমার শরীর এখন কেমন লাগছে? আমি জানতাম তুমি আমাকে নিরাশ করবে না।
জানো রানী, আমি এত খুশি কখনো হইনি। সব তোমার জন্য রানী। না মহারাজ, বলুন, সব আল্লাহর জন্য। তিনি না চাইলে তো কখনো কোনো কিছু হয় না, সব ওনার ইচ্ছা। আমি তো উসিলা মাত্র। হ্যাঁ রানী, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। তুমি বিশ্রাম নাও, কোনো সমস্যা হইলে আমাকে জানাবে। মহারাজ, আর তো কয়েকটি দিন মাত্র। এখন তো আমাকে খুব সাবধানে থাকতে হবে। তাই বলছি কি, মা তো আর নেই, আপনি যদি দিদি দময়ন্তীকে আমার পাশে থাকার জন্য রাজপ্রাসাদে নিয়ে আসার ব্যবস্থা করতেন, খুব ভালো হতো। বেশ রানী, আমি আজই তোমার দিদিকে নিয়ে আসার জন্য মানুষ পাঠাবো। বেশ কয়েক মাস পর সুহাসিনী রাজাকে অনুরোধ করল। ওদিকে রাজরাজেশ্বরী মনে মনে চরম ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল। যবে থেকেই এই ছোট রানী এসেছে, মহারাজ শুধু তার দিকেই নজর রাখে, আমাদের দিকে ফিরেও তাকায় না। এইভাবে চলতে দিলে হবে না, আমাদের কিছু করতে হবে যাতে করে মহারাজের মন বিষিয়ে যায় ওই ছোট রানীর থেকে। এই তো আর কয়েকটা দিনের অপেক্ষা শুধু। যাও যাও, আর কোনোদিন এদিকে ফিরেও তাকাবে না। ছোট রানী, দাঁড়াও, জন্ম দিয়েছ। ছোট রানী সুহাসিনী প্রসব যন্ত্রণায় চিৎকার করছিল। দিদি, আমি আর পারছি না। দিদি, আমার খুব ব্যথা করছে। দিদি, একটু সহ্য করো বোন, সবটা ঠিক হয়ে যাবে। না, আমি আর আমার বোনের কষ্ট দেখতে পারছি না। যাই, আমি কিছু ব্যথার গাছ তুলে নিয়ে আসি। রানীমা, আপনারা তো এখানে আছেন, আমার বোনের খেয়াল রাখবেন একটু। ঠিক আছে দিদি, আপনি যান, আমরা ছোট রানীর দিকে খেয়াল রাখব, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা তো এটাই চাচ্ছিলাম, এই সুযোগের অপেক্ষায় আমরা ছিলাম। এবার আমাদের কাজটা আমাদের করতে হবে। বেশ কিছুক্ষণ পর ছোট রানীর কোল জুড়ে 2টি ফুটফুটে রাজকুমার ও একটি রাজকন্যা জন্ম নেয়। এইদিকে 3 রানী ষড়যন্ত্র করে 2 রাজকুমার ও একটি রাজকন্যাকে নিয়ে তাদের জায়গায় 3টি বানর রেখে তাদের নিয়ে চলে যায় জঙ্গলের দিকে। সুহাসিনীর কক্ষে দয়ামন্তী এসে যা দেখল, দয়ামন্তীর চোখ কপালে উঠে যায়। সে দেখল সুহাসিনী অজ্ঞান হয়ে শুয়ে আছে, তার পাশে 3টি বাঁদর ছানা। আরে, আমার বোনের পাশে এগুলা কি দেখছি? আর রানীমারা কথাই সবাই, আমার বোন কি বানর জন্ম দিয়েছে? দয়ামন্তী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। এদিকে 3 রানী ছোট রানীর 3 সন্তানকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে তারা একটি ঝর্ণার পাশে গিয়ে দাঁড়ায়। রানী ছোট রানীর 3 সন্তানকে ঝর্ণার পানিতে ফেলে দেয়। ভালোই হয়েছে, সময় মতো ছোট রানীর সন্তান 3টেকে এনে ঝর্ণার পানিতে ফেলে দিলাম, নইলে ওই ছোট রানী মহারাজের চোখের মণি হয়ে সারা জীবন রাজত্ব করত। চলো চলো, আমরা এখন রাজ্যে ফিরে যাই। হ্যাঁ, ঠিকই বলেছেন। ওই ছোট রানী মহারাজের ভালোবাসা পেয়ে মাথায় উঠে গেছিল। আজ মাথা থেকে চিরতরে নামিয়ে দিলাম। চলো চলো, প্রাসাদে যাই। এদিকে মহারাজ বিক্রমাদিত্য ছোট রানীর জন্য চিন্তা করছিল। কি ব্যাপার, ছোট রানী, বড় রানী, মেজ রানী, কারোর তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ছোট রানী ঠিক আছে তো? দাসী, এই দাসী, কোথায় গেলি সবাই? মহারাজ, বলুন। দাসী, ছোট রানী এখন কেমন আছে? যাও, দেখে এসে আমাকে জানাও। দাসী ছোট রানীর কক্ষের দিকে যায়। সে ছোট রানীর কক্ষে যেতেই দেখে ছোট রানীর সন্তানের জায়গায় 3টি বানর ছানা শুয়ে আছে, আর ছোট রানীর বড় বোন মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আরে, এটা আমি কি দেখছি? ছোট রানী কি বানর ছানা জন্ম দিয়েছেন? এটা কি করে হতে পারে? যাই, মহারাজকে খবরটা দেই। দাসী, বলো, আমার ছোট রানী কেমন আছে, আর আমার কি সন্তান হয়েছে? ছেলে না মেয়ে? বলো দাসী, আমাকে বলো। মহারাজ, আপনাকে কেমন করে যে কথাটা বলবো, ছোট রানীমা কোনো মানুষ জন্ম দেয়নি। ছোট রানীমা 3টি বানর ছানা জন্ম দিয়েছেন। দাসী, তুমি এটা কি বলছো? তুমি জানো তোমার সাহস কি করে হয় ছোট রানীর সন্তানের এই সব আজে বাজে কথা বলতে? তুমি জানো এর জন্য তোমার গর্দান যাবে। বিশ্বাস করুন মহারাজ, আমি নিজের চোখে দেখে এসেছি। ছোট রানীমা আর ছোট রানীমার বোন অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর ছোট রানীমার কোলের কাছে 3টি বানর ছানা শুয়ে আছে। রাজা আবার চিৎকার দিয়ে ওঠেন।
তখনই এখানে বড় রানী আসে। মহারাজ, দাসী ঠিকই বলেছে, সত্যি ছোট রানী 3টি বানরছানা জন্ম দিয়েছেন। সবাই দেখেছি। আপনার বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে আসতে পারেন। না রানী, এটা হতে পারে না। আমার ছোট রানী 3টি বানর ছানা জন্ম দিতে পারে না। আমি এটা কেমন করে বিশ্বাস করব? বড় রানী, এটা যদি সত্যি হয়, আমি ওই অপয়া ছোট রানীর মুখও দেখতে চাই না। সূর্য ওঠার আগেই ওই অপয়া ছোট রানী ও তার বোনকে রাজপ্রসাদ থেকে বের করে দিবে। আমি তাদের মুখও দেখতে চাই না। এই বলে রাজা চলে যায়। সুহাসিনী জ্ঞান ফিরে দেখে তার বড় বোন মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর তার কোলের কাছে 3টি বানর ছানা শুয়ে আছে। আরে, আমার সন্তান কোথায়? আর আমার কোলের কাছে এই বানর ছানাগুলো কেন? দিদি, শুনছো? দিদি, আমার সন্তান কোথায়? বলো দিদি, আমার সন্তান কোথায়? আর আমার সন্তানের জায়গায় এই বানর ছানাগুলো কেন? দিদি, আমাকে বলো। জানি না বোন, আমি কিচ্ছু জানি না। আমি 3 রানীকে এখানে রেখে তোর জন্য গাছ নিয়ে আসতে গিয়েছিলাম। এসে দেখি 3 রানী এখানে নেই। তোর কোলের কাছে এই 3টি বানর ছানা। এই অবস্থা দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমি জানি না বোন, এগুলা কেমন করে হলো। দিদি, আমাকে বলো। না দিদি, এটা হতে পারে না। আমি কখনো বানর ছানা জন্ম দিতে পারি না। সন্তানের কান্নার শব্দ শুনেছি। এটা নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। কেউ নিশ্চয়ই আমার সন্তানের জায়গায় এই বানর ছানাগুলো রেখে গেছে। এটা হতে পারে না। সুহাসিনী ও তার বোন কথা বলছিল। তখনই তাদের কক্ষে বড় রানী প্রবেশ করে। জন্ম দিয়েছ তো 3টি বানরছানা, তারপরেও আবার মুখে এত বড় বড় কথা কোথা থেকে আসছে? কি আছে যে তোমার সন্তানের জায়গায় বানর রেখে তোমার সন্তানকে নিয়ে যাবে? মহারাজ চারদিকে কঠোর পাহারাদার রাখেন। এমনিতে তো বানর জন্ম দিয়ে মহারাজের মানসম্মান সব শেষ করে দিয়েছ। রাজ্যের লোকেরা বলাবলি করবে ছোট রানী বানর জন্ম দিয়েছে, অলক্ষী রানী একটা। না দিদি, আপনি এমন করে বলবেন না। আমি এই বানর জন্ম দেইনি। আমি আমার সন্তানের কান্নার শব্দ শুনতে পেয়েছি। আমার সন্তান মানুষের সন্তানই ছিল। কোনো একটি গণ্ডগোল আছে এখানে। আমি মহারাজের সাথে কথা বলতে চাই। না, মহারাজ তোমার সাথে কোনো কথা বলতে চান না। মহারাজ আমাকে বলে দিয়েছেন, মহারাজ তোমার মুখও দেখতে চান না। মহারাজ বলেছেন, ওই অপয়া অলক্ষী ছোট রানীর মুখ আমি দেখতে চাই না। সূর্য ওঠার আগেই তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এই প্রাসাদ থেকে বের করে দিতে বলেছেন। এখন কি আপনা আপনি প্রাসাদ থেকে বেরিয়ে যাবে, নাকি তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? ছোট রানী ও ছোট রানীর বোনকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়। যাও যাও, আর কোনোদিন এদিকে ফিরেও তাকাবে না। ছোট রানী, দাঁড়াও। জন্ম দিয়েছ এই বানরছানা 3টেকে, কেন এখানে রেখে যাচ্ছ? তোমার ওই অপয়া বাচ্চা 3টেকে ওই সাথে নিয়ে চলে যাও, আর কোনোদিন তোমার মুখ দেখাবে না। ছোট রানী ও তার বোন দয়ামন্তীকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হয়। দিদি, মহারাজ একটিবার আমার সাথে কথাও বলল না। দিদি, তুমি বিশ্বাস করো, এই বানরছানা 3টে আমার সন্তান না। আমি আমার সন্তানের কান্নার শব্দ শুনতে পেয়েছি। এগুলো সব ওই 3 রানীর সব চক্রান্ত। হ্যাঁ বোন, আমারও তো তাই মনে হচ্ছে। রানীর ভরসায় তাদের কাছে তোকে রেখে যাওয়াটাই আমার ভুল হয়েছে। আমি থেকেও তোর সন্তানদেরকে রক্ষা করতে পারিনি বোন, তুই মাফ করে দিস। চল, এখন আমরা আমাদের কুটিরে ফিরে যাই। সুহাসিনী ও দয়ামন্তী তাদের কুটিরের দিকে যেতে থাকে। সুহাসিনীর পিছু পিছু 3টে বানর ছানাও ছিল। রাজ্যের লোকেরা বলতে থাকে, দেখো দেখো, নীলাচল রাজ্যের রানীর অবস্থা দেখো। অপয়া রানী নাকি 3টে বানর জন্ম দিয়েছে, তাই তো মহারাজ ঘাড় ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। সুহাসিনী ও দয়ামন্তী মানুষের কথা কানে না নিয়ে ওদের কুটিরের দিকে এগোতে থাকে। পাশের গ্রামের ছোট কুটিরে বাস করতেন একজন কৃষক ও তার স্ত্রী মালিনী। মালিনী প্রতিদিন ফুল তুলে বাজারে বিক্রি করতে যেত। তাদের ঘরে একটি কন্যা সন্তান ছিল। কি গো, আজ ফুল বিক্রি করে আসতে যে এত দেরি হলো? আর বলো না গো, আজ ফুল তুলতে বড্ড দেরি হয়ে গিয়েছিল, তাই বাজারে গিয়ে বিক্রি করতে করতে একটু দেরি হলো। আচ্ছা গিন্নি, আমাকে কিছু খেতে দাও। আমি ওই জঙ্গলের পাশের ওই জমিতে কিছু ফসলের বীজ রোপণ করতে যাব। কৃষক বীজ নিয়ে তার জমির দিকে রওনা হয়। এই তো চলে এলাম, এবার জলদি বীজগুলো জমিতে ছিটিয়ে দিই, নইলে যে আবার রাত হয়ে যাবে। রাত হলে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে পারবো না, জীবজন্তু এসে ঘিরে নেবে আমাকে। কৃষক তার জমিতে ফসলের বীজ রোপণ করছিল।
ঠিক তখনই কানে ভেসে আসে একটি বাচ্চার কান্নার শব্দ। একটি বাচ্চার কান্নার শব্দ পেলাম। মনে হলো কান্নার শব্দটা তো ওই জঙ্গলের মধ্যে দিয়েই আসছে। এখন ওই জঙ্গলের মধ্যে বাচ্চা কোথা থেকে আসবে? যাই যাই, আমি নদীর পাড়ে গিয়ে দেখি। নদীর ধারে গিয়ে দেখে একটি বাচ্চা নদীর ধারে কান্না করছে। আরে আরে, এটা আমি কি দেখছি? এখানে এই বাচ্চা কোথা থেকে এলো? এটা কার বাচ্চা? আশেপাশে তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না। আমি এখন কি করব? আমরা তো নিজেরাই খেতে পড়তে পারি না, আর বাচ্চাটাতে নিয়ে গিয়ে আমি কি করব? কান্নাকাটি করা বাচ্চা, যাই আমি ফিরে যাই। কৃষক, এটা কোনো সাধারণ মানুষের সন্তান না, এটা একটি রাজকন্যা। তার ভাগ্যদোষে সে আজ এখানে অভাগার মতো পড়ে আছে। তুমি এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে লালন পালন করবে। এই বাচ্চা তোমার ভাগ্য পাল্টে দেবে। এই বাচ্চা কোনো সাধারণ কন্যা হবে না। এই বাচ্চা যখন বড় হবে তখন তার মাথায় গজাবে সোনার চুল, আর এই কন্যা পাবে আশ্চর্য অনেক ক্ষমতা। তুমি এই বাচ্চাটাকে নিয়ে যাও। কিন্তু আমার তো রাজকন্যাকে নিয়ে গিয়ে রাখার জায়গাই নেই। আমি কোথায় রাখব এই রাজকন্যাকে নিয়ে গিয়ে? তুমি এই বাচ্চাটাকে তোমার মতো করে, তোমার সন্তানের মতো করে মানুষ করবে। আর এই সন্তান যে একটি রাজকন্যা, এটা শুধু তুমিই জানবে। তুমি পরিচয়ে এই কন্যা সন্তানকে মানুষ করবে, আর এই বাচ্চাটির নাম রাখবে সোনাকলি। যাও সোনাকলি, তুমি অনেক বড় হও, আর বড় হয়ে তোমার সাথে ও তোমার ভাইদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে। এতদিন তোমার ভাইদের আমি সুরক্ষিত রাখব। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে সবাই? গিন্নি মনে হয় বাগানে গেছে। কৃষক বাচ্চাটিকে তুলে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। বাড়ি পৌঁছে সে ডাক দেয়, সোনাকলি। কে নিয়ে কৃষক কুটিরের নিচে বসে থাকে। একটু পর মালিনী আসে। তোমার কোলে বাচ্চা কোথা থেকে এলো? এটা কার সন্তান? কৃষক মালিনীকে সব কথা খুলে বলে। মালিনী তার নিজের মেয়ের মতো সোনাকলিকে লালন পালন করতে থাকে। রাজকন্যা, তোমার এখন আর খেলাধুলা করার বয়স নেই। তোমার বয়স এখন 18 বছর। তোমার ও তোমার ভাইদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করার সময় চলে এসেছে। তুমির মতো সোনাকলিকে লালন পালন করতে থাকে। এভাবে অনেক বছর কেটে যায়। সোনাকলি ও সোনাকলির বোন কর্ণকলি দুজনেই দেখতে দেখতে বড় হয়ে যায়। সোনাকলি ছিল অত্যন্ত সুন্দরী। তার মাথায় ছিল একগোছা স্বর্ণের চুল, আর কর্ণকলি ছিল একটু কালো বর্ণের, কিন্তু তার মন ছিল অনেক বড়। কর্ণকলি সোনাকলিকে অনেক স্নেহ ও ভালোবাসত। বাড়ির সব কাজ কর্ণকলি একাই করত। দিদি, চলো না আমরা একটু বাগানে গিয়ে খেলা করি। তুমি এখন আর আমার সাথে একটুও খেলা করো না। সারাদিন শুধু এটা ওটা কাজ নিয়ে তুমি ব্যস্ত থাকো। চলো না দিদি, একটু খেলি। আরে পাগলি বোন, আমার কি আর সেই ছোটবেলার মতো খেলার বয়স আছে? আগে মা ছিল, মা সংসার দেখাশোনা করত, তখন আমাদের কোনো চিন্তা ছিল না। এখন তো মা নেই, এখন তো সংসারের সব দায়িত্ব আমার ওপরেই, তাই না? আমি যদি কাজ না করি কে কাজ করবে শুনি? যা, বায়না করিস না, তুই একাই গিয়ে খেলগে যা। ঠিক আছে, তোমার আমার সাথে খেলা করতে হবে না। তুমি আমাকে একটুও ভালোবাসো না, আর সারাক্ষণ শুধু কাজ আর কাজ। আমি তোমার সাথে কথাই বলবো না। সোনাকলি দিদির ওপর রাগ করে সেখান থেকে চলে যায়। ধাবলি, তুই এখানে থাক, আমি দেখি পাগলি বোনটা আমার রাগ করে কোথায় গেল। ওকে নিয়ে আমি আর পারি না। ওর ছেলে মানুষে এখনো যায় না, সারাক্ষণ শুধু আমাকে জ্বালাবে। কি করব আর, ওর জ্বালানোটা যে আমার অনেক ভালো লাগে। একটা মাত্র বোন আমার। যা, গিয়ে দেখি কোথায় রাগ করে বসে কান্না করছে। তুই এখানেই থাকবি কিন্তু, কোথাও যাবি না এদিক ওদিক। সোনাকলি পুকুর ধারে গিয়ে বসে একা একা কান্না করতে থাকে। দিদি আমাকে আর একটুও ভালোবাসে না। একটু খেলার কথা বললাম, দিদি আমাকে না করে দিল। দিদি সারাদিন শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে।
আমিও যাবই না বাড়িতে, এখানেই বসে থাকবো আজ। মা যদি বেঁচে থাকতো তাহলে আমার দিদির আর এত কাজ করতে হতো না। মা, তুমি কোথায় চলে গেলে মা, আমাকে আর দিদিকে একা ফেলে? তখনই সেখানে কর্ণকলি আসে। এই পাগলি, এখানে বসে বসে কান্না করছিস? তুই বুঝিস না কেন বলতো বোন? আমি কি তোকে বকা দিলাম নাকি মারধর করলাম যে তুই এখানে এসে বসে বসে কান্না করছিস? বলতো, এখনো বাড়িতে রান্না বান্না হয়নি। কখন রান্না করব আর কখন বাবার জন্য মাঠে ভাত নিয়ে যাব? তোর কি এখনো বোঝার বুদ্ধি হয়নি? এখনো কি ছোট আছিস তুই পাগলি একটা? আমি যাব না বাড়িতে, আমি এখানে বসে থাকব। তুমি যাও বাড়িতে, তুমি কাজ করো গিয়ে। এখানে কেন এসেছো? জেদ করিস না বোন, তুই কান্না করলে যে আমার বুকটা ফেটে যায়। চল বোন, বাড়ি যাই, গিয়ে রান্না বান্না করে বাবার জন্য মাঠে ভাত নিয়ে যাই, নইলে যে বেলা হয়ে যাবে অনেক। বাবা পেটে খিদে নিয়ে কষ্ট করে কাজ করবে। চল বোন, বাড়ি যাই। বাড়ি গিয়ে রান্নাবান্না করে সোনাকলি ও তার বোন কর্ণকলি তাদের বাবার জন্য মাঠে ভাত নিয়ে যায়। বাবা, এই দেখা তোমার জন্য ভাত নিয়ে এসেছে। আসো, ভাত খেয়ে আবার কাজ করো। অনেক বেলা হয়েছে, নইলে আবার শরীর খারাপ করবে। তোমাকে কত করে বলি, বয়স হয়েছে, এখন তোমার আর মাঠে কাজ করতে হবে না। তাও তো তুমি আমাদের কথাই শোনো না। এবার আসো, 4টে ভাত খেয়ে যাও। এ আসছি রে, তোরা এই গাছের নিচে ভাত রেখে তোরা বাড়ি যা, আমি সময় করে ভাত খেয়ে নেব। এত বেলা হয়ে গেছে, তুমি এখন ভাত খাবে না তো কখন ভাত খাবে শুনি? একদম না খেয়ে থাকবে না। তোমার কিছু হলে আমরা দুবোন কোথায় যাব বলো তো বাবা? তুমি কেন বোঝো না? মা তো আমাদের ছেড়ে চলে গেছে, আমরা চাই না তুমিও আমাদের ছেড়ে চলে যাও। বাবা, তুমি যে আমাদের ছায়া, আমাদের মাথার ওপরের বট গাছ। ঠিক আছে রে মা, আমি এখনই খেয়ে নেব, তোরা দুবোন আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকিস না। যা, বাড়িতে যা, আমি এখনই ভাত খেয়ে নেব। যা মা, তোরা বাড়িতে যা। কর্ণকলি ও সোনাকলি গাছের নিচে ভাত রেখে বাড়ির দিকে যায়। এই মেয়ে দুটি না থাকলে যে আমার কি হতো? ওর মা মারা যাওয়ার পরে এই মেয়ে দুটিকে আঁকড়ে ধরেই আমি বেঁচে আছি। তোরা দুই বোন যে আমার দুনিয়া রে, তোদের ছাড়া আমিও যে বাঁচতে পারবো না। কর্ণকলি ও সোনাকলি জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে দেখতে পায় একটি কালো বিড়াল কান্না করছে। দিদি, দেখো ওই বিড়ালটা কেমন কান্না করছে। ওর মনে হয় কিছু হয়েছে, তাই ও কান্না করছে। দিদি, ওর কি খিদে লেগেছে, তার জন্য কি ও কান্না করছে? কেমন করে বলবো বলতো বোন? আমি কি আর বিড়ালের কথা শুনতে পাই যে আমি জানবো বিড়ালটা কেন কান্না করছে? হয়তো বিড়ালটা ক্ষুধার্ত, তাই সেখানে বসে বসে কান্না করছে। দিদি, চলো না, আমরা ওকে আমাদের বাড়িতে দিয়ে যাই। আমার একটি বন্ধু হবে, আমি ওর সাথে খেলা করব। এই বিড়াল, তুমি যাবে আমাদের সাথে আমাদের বাড়িতে? দেখ পাগলির কথাবার্তা, বিড়াল কি কখনো কথা বলতে পারে? তুই ওকে জিজ্ঞেস করছিস যে ও আমাদের বাড়িতে যাবে কিনা? সোনাকলি ও কর্ণকলি বিড়ালটিকে নিয়ে বাড়ি চলে যায়। সোনাকলি বিড়ালটিকে নিয়ে গিয়ে তার ঘরে বসে বিড়ালের সাথে গল্প করে। যাক, অবশেষে আমার একটি খেলার সাথী হয়েছে। আচ্ছা, বিড়ালটার একটি নাম দিতে হবে। তোমার কি নাম দিব বিড়াল? আমি কি নাম দেওয়া যায়? দিদি আসুক, দিদিকে বলবো তোমার একটি নাম বের করে দি। কিরে বোন, যখন থেকেই বিড়ালটাকে বাড়িতে নিয়ে এসেছিস এই বিড়ালটার সাথে বসে আছিস, তোর কি খাওয়া দাওয়া লাগবে না? সকালে তো কিছুই খাসনি, চল এখন কিছু খাবি। দিতে খাওয়াটা পরে দিদি, আগে তুমি আমাকে একটু সাহায্য করবে? আমার এই বিড়ালটার নাম কি রাখবো তুমি একটু খুঁজে দাও তো দিদি। আমরা ওকে কি নামে ডাকবো? চল, বিড়ালের আবার কি নাম দিতে হবে? তুই যখন বলছিস তখন ওকে আমরা মিনু বলে ডাকবো, তাহলেই হবে। একদিন বিকালে সোনাকলি ও বিড়াল দৌড়াদৌড়ি করে খেলা করছিল। পাশে বসে হাসছিল কর্ণকলি। পাগলি বোন আমার অবশেষে একটি খেলার সাথী পেয়েছে, ভালোই হয়েছে। এখন আর আমার কাছে এসে খেলা করব করে বায়না করবে না। সোনাকলি ও মিনু বিড়াল দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে চলে যায়। বাবা, হাঁপিয়ে গেছি, আর দৌড়াতে পারছি না। এখানে একটু বসে বিশ্রাম নিই, তারপরে বাড়ি যাব। সোনাকলি ও মিনু বিড়াল বসে বিশ্রাম করছিল, তখনই সেখানে একটি পরী আসে।
রাজকন্যা, তোমার এখন আর খেলাধুলা করার বয়স নেই। তোমার বয়স এখন 18 বছর। তোমার ও তোমার ভাইদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করার সময় চলে এসেছে। তুমি তৈরি হও রাজকন্যা। তোমার মা পাগলি হয়ে ঘুরছে। তোমার মা ও তোমার ভাইদেরকে তাদের যোগ্য স্থান তোমাকে বুঝিয়ে দিতে হবে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি তো কোনো রাজকন্যা নই। আমি একজন সাধারণ কৃষকের মেয়ে। আর আমার কোনো ভাই নেই। আমরা 2 বোন। আমার মা অনেক আগে মারা গেছে। আপনি কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সোনাকলি, এখন যেখানে আছো এটা তোমার নিজের বাবা মা নয়, এটা তোমার পালিত বাবা। কোনো সাধারণ কন্যা নয় তুমি। তুমি নীলাচল রাজ্যের রাজকুমারী। আমি আর কিছু তোমাকে বলতে পারছি না, তবে একটি কথা তোমাকে বলছি, তুমি আর 5টা সাধারণ মেয়ের মতো নও। তোমার ওই সোনালি চুলে আছে অসীম শক্তি। তুমি সেই শক্তি ব্যবহার করার চেষ্টা করো। কিন্তু আপনার কথা যদি সত্যি হয়, আমার 2 ভাই ও আমার মা এখন কোথায় আছে? আমি তাদেরকে কোথায় খুঁজে পাব? তুমি নিজেই তাদের খুঁজে বের করবে তোমার শক্তি দিয়ে। এই বলে পরী ওখান থেকে চলে যায়। পরী এটা কি বলে গেল? আমার বাবা আমার আসল বাবা নন। তিনি আমার পালিত বাবা। আর আমি সাধারণ কন্যা নই। আমি একজন রাজকন্যা। যাই, বাড়িতে গিয়ে দিদিকে সব কথা খুলে বলতে হবে। সোনাকলি দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসে। দিদি, এখানে তো দিদি নেই। দিদি মনে হয় রান্নাঘরে আছে। চল মিনু, বাড়িতে যাই। কর্ণকলি রান্নাঘরে বসে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। সোনাকলি সেখানে যায়। দিদি, আমি আর মিনু যখন দৌড়াতে জঙ্গলের মধ্যে যাই, তখন আমরা একটি পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলাম। তখনই সেখানে একটি পরী চলে আসে। আর পরীটি আমাকে কি বলে জানো? আমি নাকি বাবার পালিত মেয়ে। আমাকে নাকি বাবা লালন পালন করেছে। আমি নাকি রাজকুমারী। আর পরী আরও বলল, আমার আর আমার 2 ভাইয়ের সাথে নাকি অন্যায় করা হয়েছে। আর বলল, আমার মা নাকি পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে। দিদি, এগুলো কেন বলল পরী আমাকে? জানি না বোন, কিন্তু পরীরা তো কখনো মিথ্যে কথা বলে না। বাবাকে জিজ্ঞেস করতে হবে। চল, আমরা বাবাকে গিয়ে জিজ্ঞেস করি। সোনাকলির বাবা তার ঘরে শুয়েছিল। তখনই সোনাকলি ও কর্ণকলি তার রুমে যায়। বাবা, তুমি কি ঘুমাচ্ছ? বাবা, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? কি হয়েছে রে মা, কিছু বলবি তোরা? হ্যাঁ বাবা। সোনাকলি তার বাবাকে সব কথা খুলে বলে। বাবা, বলো এটা সত্যি কিনা। বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো। কি সব আবল তাবল কথা বলছিস তুই? আমারই মেয়ে রে মা, এসব নিয়ে তুই মাথা ঘামাস না। আমি এখন মাঠের দিকে যাই। দিদি, বাবা মনে হলো আমাদের এড়িয়ে গেল। হ্যাঁ বোন, আমারও তো তাই মনে হলো। সোনাকলির বাবা সোনাকলিকে এড়িয়ে মাঠের দিকে চলে যায়। সোনাকলির বাবা সোনাকলিকে যেখানে পেয়েছিল ওখানে গিয়ে বসে কান্না করতে থাকে। আমার মেয়েটাকে আমি এখানেই কুড়িয়ে পেয়েছিলাম। এখন আমি আদর যত্ন করে আমার মেয়েকে অনেক বড় বানিয়েছি। এখন কিভাবে আমি আমার মেয়েকে হারিয়ে যেতে দেব? আমি পারবো না। আমার 2 মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। সোনাকলির বাবা ওখানে বসে বসে কান্না করছিল। তখনই ওখানে পরী এসে হাজির হয়। কৃষক, তুমি কাঁদছ কেন? তোমাকে আমি কি বলেছিলাম তোমার মনে আছে? আমি তোমাকে বলেছিলাম এই কন্যা কোনো সাধারণ কন্যা নয়। এই কন্যা একজন রাজকুমারী। তুমি তাকে নিয়ে গিয়ে লালন পালন করবে। আমি আরও বলেছিলাম ভাগ্য দোষে রাজকুমারী তোমার দ্বারে এসে পৌঁছেছিল। এখন সে বড় হয়েছে। এখন তার ক্ষমতা দিয়ে তার পিছনে ঘটে যাওয়া ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। তার 2 ভাই ও তার মাকে রক্ষা করতে হবে। এটাই তো তার কর্তব্য। তুমি ভুলে যেও নাকি, নিয়তি কখনোই থেমে থাকে না। তুমি সব সত্যিটা সোনাকলিকে বলে দাও। না, আমি পারবো না, কিছুতেই পারবো না। আমি আমার নিজের মেয়ের মতো করে তাকে বড় করেছি। কখনো কোনো অভাব বুঝতে দিইনি। আমি তাকে ছাড়া কেমন করে থাকবো বল পরি?
আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু সত্যি তাদের সামনে আনতেই হবে কৃষক। এই সত্যি যদি সামনে না আসে তাহলে শয়তানের বিনাশ কোনো দিনও হবে না, আর নিষ্পাপ 3টি প্রাণ কোনো দিনও তাদের সাথে হওয়া ষড়যন্ত্রের মোকাবিলা করতে পারবে না। তুমি সব কিছু বলে দাও কৃষক, তুমি সব কিছু বলে দাও। এই বলে পরী ওখান থেকে চলে যায়। হায় খোদা, তুমি এটা কি পরীক্ষা নিলে? নিজের মেয়ের মতো করে মানুষ করে এখন আমি এই মেয়েকে কিভাবে হারিয়ে ফেলব? সোনাকলি, তুই যে আমার খুব আদরের, তোকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না। আমি কিভাবে এই কটা দিন থাকব বল? এদিকে ধবলিও নেই, তুইও এখন হায় খোদা, তুমি এটা কি পরীক্ষা নিলে? নিজের মেয়ের মতো করে মানুষ করে এখন আমি এই মেয়েকে কিভাবে হারিয়ে ফেলব? ধবলি, ও ধবলি! আরে, এখানে তো ধবলি নেই। উফ বাবা, এই ধবলিটাকে নিয়ে আর পারি না। বলি কোথাও যাস না, কোথাও যাস না, আমার কোনো কথাই শোনে না। যাই দেখে, মাঠের দিকে গেছে হয়তো। কর্ণকলি ধবলিকে খুঁজতে খুঁজতে মাঠ পানে যায়। হ্যাঁ, এখানেও তো আমার ধবলি নেই। এই ধবলিটা গেল কোথায় আল্লাহ জানে। কারো কোনো অন্যায় করে বসে আছে কিনা। আমার হয়েছে যত জ্বালা। আজ একবার ওকে খুঁজে পাই শুধু। যাই, গ্রামের মধ্যে গিয়ে দেখি। কর্ণকলি ধবলিকে খুঁজতে খুঁজতে গ্রামের মধ্যে ঢুকে যায়। সামনেই রাস্তার ধারে একটি বুড়ি মহিলা বসেছিল। দাদিমা, দাদিমা, তুমি কি আমার গরু ধবলিটাকে দেখেছ? হ্যাঁ বাছা, আমি একটু আগে জমিদার বাড়ি থেকে আসলাম। তোমার ওই ধবলি গরু জমিদারের মেয়ের অনেক শখের একটি ফুলের গাছ খেয়ে ফেলেছে, তাই জমিদার তাকে বন্দি করে রেখেছে। জানি না বাবু, আজও তোমার ওই ধবলিকে জমিদার মশাই ছাড়বে কিনা। যাও, গিয়ে দেখো। কর্ণকলি দৌড়াতে দৌড়াতে জমিদার বাড়ির দিকে যায়। এদিকে জমিদার বাড়িতে একটি গাছের সাথে বেঁধে রাখা ছিল ধবলিকে। কর্ণকলি দৌড়াতে দৌড়াতে ধবলির কাছে আসে। কি রে ধবলি, তোকে এতবার বলি কোথাও যাবি না, কোথাও যাবি না, সব সময় বাড়িতেই থাকবি। তুই তো আমার কোনো কথাই শুনিস না। এখানে কেন এসেছিস বল? জমিদারের মেয়ের ফুল গাছই বা কেন খেয়েছিস তুই? তোকে কি আমি খাবার খেতে দেই না? তোকে কতবার বলি তুই কারো অন্যায় করিস না। কর্ণকলি ধবলির সাথে কথা বলছিল, তখনই সেখানে জমিদার মশাই আসে। ও, তুমি তাহলে এই গরুর মালিক? তোমার গরু আমার কত বড় ক্ষতি করেছে তুমি জানো? আমার মেয়ের অনেক শখের একটি ফুল গাছ তোমার গরু খেয়ে নিয়েছে। আমি তোমার এই গরুর গর্দান নেব। না জমিদার মশাই, আপনি এমনটা করবেন না। আমার ধবলি ভুল করে ফেলেছে। আমার ধবলিকে আপনি ক্ষমা করে দিন। সে আর কোনো দিনই এমন হবে না। এবারের মতো তাকে ক্ষমা করে দিন জমিদার মশাই। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমার ধবলি আপনার এই জমিদার মহলের আশপাশেও আসবে না। না, আমি এই গরুকে ছাড়ব না। ও আমার মেয়ের শখের ফুল গাছ খেয়ে নিয়েছে। আমি ওকে মৃত্যুদণ্ড দিয়েছি। ওর মৃত্যু হলেই আমি শান্তি পাব। আমি কিছুতেই তাকে ছাড়তে পারবো না। তুমি যদি বেশি কথা বলো তাহলে তোমাকে আমি বন্দি করতে বাধ্য হব। ভালো চাও তো এখান থেকে চলে যাও। না জমিদার মশাই, এমন করবেন না। আমি আপনার ফুল গাছ নিয়ে এসে দেব। বলুন, কি ফুলের গাছ খেয়েছে আমার ধবলি? আমি আপনাকে ওই ফুলের গাছ নিয়ে এসে দিয়ে আমার ধবলিকে নিয়ে যাব। ওরে মূর্খ মেয়ে, ওটা কোনো সাধারণ ফুল গাছ ছিল না যে তুমি এনে দেবে। ওটা ছিল পরীর রাজ্যের পঞ্চমণি ফুলের গাছ। ওটা শুধু পরী রাজ্যে পাওয়া যায়। তুমি কোথা থেকে নিয়ে আসবে ওই ফুলের গাছ? যাও যাও, এখান থেকে বিদায় হও। না জমিদার মশাই, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি। আমি আপনার ওই পঞ্চমণি ফুলের গাছ এনে দেব। আপনি আমার ধবলির কোনো ক্ষতি করবেন না। আমার ধবলিকে আপনি ভালোভাবে রাখবেন। আমি আপনার পঞ্চমণি ফুলের গাছ এনে দেবই, যেভাবেই পারি। এই বলে কর্ণকলি সেখান থেকে চলে যায়। জমিদার কর্ণকলির দিকে তাকিয়ে থাকে। কর্ণকলি বাড়ি এসে বসে বসে কান্না করতে থাকে। আমি তো জমিদার মশাইকে গিয়ে অনেক বড় মুখ করে বলে এলাম আমি ওনার মেয়ের শখের পঞ্চমণি ফুলের গাছ এনে দেব, কিন্তু আমি তা কিভাবে নিয়ে আসব? আমি তো জানিও না পরিরাজ্য কোথায়। কর্ণকলি বসে কান্না করে আর এগুলো বলতে থাকে।
কিছুক্ষণ পরে সেখানে সোনাকলি আসে। কি হয়েছে দিদি? তুমি এখনো বসে বসে কান্না কেন করছো? কর্ণকলি সোনাকলিকে সব কথা খুলে বলে। দিদি, তুমি আর কান্না করো না। আমি জমিদার মশাইকে গিয়ে বলে ধবলিকে নিয়ে আসব। না বোন, তুই সেখানে যাস না। আমি অনেক কান্না করে তার কাছে অনুরোধ করেছি, কিন্তু কথা শোনেনি। আমি যদি তাকে পঞ্চমণি ফুলের গাছ নিয়ে এসে দিতে পারি, তাহলেই সে ধবলিকে ছেড়ে দেবে। ঠিক আছে দিদি, এখন বাড়ি চলো। সকাল থেকে তুমি কিছুটি খাওনি, কিছু খেয়ে নেবে। চলো, তোমাকে কিছু চিন্তা করতে হবে না। আমি এনে দেব ওই পঞ্চমণি ফুলের গাছ। এখন ঘরে চলো দিদি। আমার যে ধবলিকে ছাড়া কিচ্ছু ভালো লাগছে না রে বোন। জানি না ওই জমিদার মশাই ধবলিকে কিছু খেতে দিয়েছে কিনা। না বলে যদি আমার কথা শুনে এখানেই থাকতো, তাহলে আরও বন্দি হতো না। আচ্ছা দিদি, এসব পরে দেখা যাবে। এখন চলো ঘরে যাই। সোনাকলি ও কর্ণকলি ঘরে চলে যায়। ওই দিন রাতে দুই বোন একসাথে ঘুমিয়েছিল। রাত যখন গভীর, তখনই তাদের ঘরে একটি পরী এসে সোনাকলিকে ডাকতে থাকে। সোনাকলি, জেগে ওঠো। সোনাকলি, আর ঘুমিয়ে থেকো না। তোমার যে অনেক দায়িত্ব পালন করতে হবে। সোনাকলি এবং তার বোন কর্ণকলি আঁতকে ওঠে। কি? কে ডাকলো আমাকে? পরীকে দেখে সোনাকলি ও কর্ণকলি ভয় পায়। আমাকে দেখে তোমরা ভয় পেও না, আমি তোমাদের ভালোর জন্যই এসেছি। সোনাকলি, তোমাকে আমি ওই দিন বলেছিলাম তোমার অতীতে ঘটে যাওয়া সব কিছুর প্রতিশোধ নিতে হবে, কিন্তু তুমি আমার কোনো কথারই গুরুত্ব দাওনি। একটা কথা মনে রাখবে, আমরা ভালো পরিজাতি কখনো মিথ্যে কথা বলি না। আমাকে তুমি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো। ভালো পরি, বিশ্বাস করো, আমি তোমাকে অবিশ্বাস করিনি। কিন্তু আমি কোন দিক খুঁজে পাইনি যেদিকে আমি যাব। তুমি আমাকে বলেছ আমার ভাই আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আর আমি নাকি রাজকন্যা। কিন্তু তুমি আমাকে বলে দাওনি তারা এখন কোথায় আছে। তুমি বলো ভালো পরি, আমি তাদের কোথায় খুঁজে বের করব? তুমি যদি আমাকে বলে দিতে যে তারা এখন কোথায় আছে, তাহলে আমি নিশ্চয়ই তাদের সন্ধানে বেরোতাম। সোনাকলি, আমি তোমাকে বলেছিলাম তোমার মাথায় ওই স্বর্ণকিসি চুল, তোমার শক্তি তুমি তোমার নিজের মাঝে নিয়ে আসলেই তুমি সব কিছুই করতে পারবে, আর জানতে পারবে তোমার শক্তি আমার থেকেও বেশি। ঠিক আছে, এখন এত করে বলছো, তাহলে আমি বলেই দিচ্ছি তোমার মা এখন কোথায় আছে। পরী সোনাকলিকে সব কথা বলে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ ভালো পরি। আপনার আরেকটি সাহায্য দরকার। দিদির ধবলি গরু ওই জমিদার মশাইয়ের মেয়ের ওই পঞ্চমণি ফুলের গাছটি খেয়ে নিয়েছে। জমিদার মশাই ওই পঞ্চমণি ফুলের গাছ ছাড়া ধবলিকে ছেড়ে দিবে না। আপনি কি ওই পঞ্চমণি ফুলের গাছটি এনে দিতে পারবেন? আমাদের পরীর রাজ্যে ওই পঞ্চমণি ফুলের গাছ আছে, কিন্তু ওটা তো পরীরানীর আয়ত্তে আছে। পরীরানী ছাড়া ওই ফুলের গাছ কেউ এনে দিতে পারবে না তোমাকে। তুমি একটি কাজ করো, তুমি পরীরাজ্যে যাও, গিয়ে পরীরানীর থেকে ওই পঞ্চমণি ফুলের গাছ নিয়ে আসো। পরীরানী অনেক ভালো, তোমাকে পঞ্চমণি ফুলের গাছ দিয়ে দেবে। কিন্তু ভালো পরি, আমি কিভাবে যাব? আমি তো চিনিও না পরীরাজ্য কোথায়। চিন্তা করো না সোনাকলি, আমি তোমাকে একটি পঙ্খিরাজ ঘোড়া দিচ্ছি। ওই পঙ্খিরাজ ঘোড়াই তোমাকে পরীরাজ্যে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। পরী হাতে 3 বার তালি দিয়ে একটি মন্ত্র পড়ে। তখনই সামনে পঙ্খিরাজ ঘোড়া এসে হাজির। বলুন মালিক, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? পঙ্খিরাজ, এই সেই সোনাকলি যাকে আজ থেকে তুমি মালিক বলে মেনে নেবে। তুমি তার ডাকে সাড়া দেবে। পরের দিন সকালে সোনাকলি পরীরাজ্যের উদ্দেশ্যে বের হয়। দিদি, তুমি সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে, আর বাবাকে দেখে শুনে রাখবে। কোনো চিন্তা করবে না দিদি, আমি ভালো থাকব, আর আমি ওই পঞ্চমণি ফুলের গাছ নিয়ে ফিরে আসব। তুমি তোমার ধবলিকে আবার ফিরে পাবে। সোনাকলি, তুই যে আমার খুব আদরের, তোকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না। আমি কিভাবে এই কটা দিন থাকব বল? এদিকে ধবলিও নেই, তুইও এখন চলে যাচ্ছিস। আমি কার সাথে কথা বলে দিন পার করব বল? আমার রাত দিন যে সমান হয়ে যাবে। তোর যদি কিছু হয়, আমি কিভাবে সহ্য করব বোন বল? তুমি কোনো চিন্তা করো না দিদি,
আমার সাথে তোমার ও বাবার দোয়া আছে, আর ভালো পরি তো আমার সাথেই আছে। আমার যদি কোনো বিপদ হয়, ভালো পরেই আমাকে সাহায্য করবে। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক আবার তোমার কাছে ফিরে আসব, দেখবে। ঠিক আছে রে বোন, আমি চিন্তা করব না। তুই তাড়াতাড়ি করে আবার ফিরে আসবি। আমি তোর জন্য অপেক্ষায় থাকব বোন। সোনাকলি হাতে 3 বার তালি দিয়ে পরীর বলা মন্ত্র পাঠ করে। তখনই সেখানে পঙ্খিরাজ এসে হাজির হয়। বলুন মালিক, কিভাবে সাহায্য করতে পারি? পঙ্খিরাজ, তুমি আমাকে পরিরাজ্যে নিয়ে চলো। সোনাকলি পঙ্খিরাজের পিঠে চেপে পরিরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। কর্ণকলি সোনাকলির দিকে তাকিয়ে কান্না করতে থাকে। হে আল্লাহ, তুমি আমার বোনকে ভালোভাবে আবার আমার কোলে ফিরিয়ে দিও। সোনাকলি ও পঙ্খিরাজ ঘোড়া উড়ে চলল পরীর দেশে। নদী পেরিয়ে পাহাড় পেরিয়ে দুরান্ত গতিতে এগোতে থাকল। একসময় তারা পরিরাজ্যে পৌঁছে গেল। মালিক, আমরা পরিরাজ্যে চলে এসেছি। এখন আমি যাই। আবার যখন আমাকে প্রয়োজন হবে তখন আমাকে ডাকবেন। আর শুনুন, পরিরাজ্যে খুব সাবধানে ঢুকবেন। কোনো গাছে বা ফুল ফলে আগেই হাত দেবেন না, এতে পরিরানী ক্ষিপ্ত হন। এখন আমি যাই মালিক। ঠিক আছে পঙ্খিরাজ, তুমি যাও। আমার কাজ হয়ে গেলে আমি তোমাকে আবার ডেকে নেব। সোনাকলি পঙ্খিরাজকে বিদায় দিয়ে, আরে বাহ, এত সুন্দর ফুল আমি জীবনে কখনো দেখিনি। পরীরা যেমন সুন্দর, পরীদের ফুলও তেমন সুন্দর। আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ফুলে ফুলে ভরা। সোনাকলি নিজে নিজেই বিড়বিড় করে কথা বলছিল। তখনই একটা পরী এসে বলে, কে তুমি মেয়ে, আর কেন এসেছো এই পরিরাজ্যে? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি একজন মানব কন্যা। একজন মানব কন্যা হয়ে তুমি আমাদের এই পরিরাজ্যে কেমন করে আসলে, আর কেনই বা এসেছো? তোমার উদ্দেশ্যটা কি আমাকে বলো। আমি সোনাকলি, আমি একটি ফুল গাছের জন্য এই পরিরাজ্যে এসেছি। একজন পরীর সাহায্যে পঙ্খিরাজ ঘোড়ায় চেপে আপনাদের পরিরাজ্যের পঞ্চমণি ফুল গাছ নিতে এসেছি। আমার এই গাছটি খুব দরকার। যদি আমাকে একটি পঞ্চমণি ফুল গাছ দিতেন তাহলে আমার খুব উপকার হতো। এই বাগানের কোনো ফুল কাউকে দেওয়া বা নেওয়া আমাদের নিষেধ। এটা শুধু পরিরানী পারবে। চলো, আমি আপনাকে পরিরানীর কাছে নিয়ে যাই। সবুজ পরীর পিছু পিছু সোনাকলি পরিরানীর কাছে যেতে থাকে। রানীমা, এই মেয়েটি মানুষ রাজ্য থেকে এসেছে। এই মেয়েটির পঞ্চমণি ফুলের গাছ দরকার। আপনি যদি তাকে একটি পঞ্চমণি ফুলের গাছ দিতেন তাহলে ওর খুব উপকার হতো। কে তুমি মেয়ে? তোমার পরিচয় কে? আর পঞ্চমণি ফুলের গাছ তোমার কি দরকার? আমাকে সব কিছু খুলে বলো। আমি সোনাকলি, মানুষ রাজ্য থেকে এসেছি। রানীমা, আমি নিজেও জানি না আমি কার মেয়ে। আমি তো বড় হয়েছি একজন কৃষকের ঘরে। ছোটবেলা থেকে তাদেরকেই আমি বাবা মা মনে করেছি। কিন্তু আমার 18 বছর পূর্ণ হবার পরে একটি পরী এসে আমাকে বলে আমি নাকি একটি রাজার মেয়ে, আর আমার নাকি আরও 2টি ভাই আছে। আমার মা নাকি আমাদের খোঁজে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সাথে নাকি অন্যায় হয়েছিল। অন্যায়ের প্রতিবাদ আমাকে করতে হবে। আমাকে উদ্ধার করতে হবে আমার মা ও আমার ভাইদের। হ্যাঁ সোনাকলি, সাদাপরি তোমাকে ঠিকই বলেছে। তুমি কোনো সাধারণ মেয়ে নও, তুমি একজন রাজকন্যা। তুমি নীলাচল রাজ্যের রাজকন্যা। নীলাচল রাজ্যের রাজার কোনো সন্তান ছিল না। রাজা খুব দুঃখী দিন কাটাত। একদিন রাজার সাথে দেখা হয় তোমার মা কথাকলির। রাজা কথাকলিকে বিয়ে করে প্রাসাদে নিয়ে যায়। রাজার আগে ছিল 3টা রানী। 3 রানী ছিল অনেক হিংসুটে আর অহংকারী। তারা তোমার মাকে সহ্য করতে পারত না, কারণ তোমার মা ছিল রাজার চোখের মণি। তোমার মা যখন গর্ভবতী হন তখন ওই 3 রানী বুদ্ধি করে তাকে মেরে ফেলার, কিন্তু রাজার ভয়ে তা করতে পারে না। তোমরা 3 ভাই বোনকে যখন জন্ম দেন তোমার মা, তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন। ওই সুযোগে 3 রানী তোমাদের 3 ভাই বোনকে সরিয়ে ফেলে, আর সেখানে রেখে দেয় 3টে বানর ছানা। তোমার বাবা মহারাজকে বলা হয় ছোট রানী 3টে বানর ছানা জন্ম দিয়েছে। তারা কুবুদ্ধি দিয়ে রাজার মন বিষিয়ে তোলে ছোট রানীর ওপর থেকে। রাজা ছোট রানীকে প্রাসাদ থেকে বের করে দেয়। তোমাদের 3 ভাই বোনকে ফেলে দেওয়া হয় ঝর্ণার পানিতে। 3 রানী ভাবে তোমরা মরে গেছো, কিন্তু আমরা পরীরা 3টে মাসুম বাচ্চাকে এভাবে মরতে দিইনি। তোমার 2 ভাই আছে স্বর্গলোকে, সেখানে 2টি চাপা ফুলের মধ্যে তাদের প্রাণ আছে,
আর তোমাকে পৌঁছে দেওয়া হয়েছিল ওই কৃষকের কাছে, তাই তুমি ওই কৃষকের কাছেই বড় হয়েছ। এখন তোমাকে তোমার ভাইদের প্রাণ ফিরিয়ে দিতে হবে, আর তোমার মাকে তার সম্মান ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে রানীমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা পরীরা যদি না থাকতেন তাহলে হয়তো আমার 2 ভাই আর আমি আজ বেঁচে থাকতাম না। হ্যাঁ সোনাকলি, তুমি যাও, আমার বাগান থেকে তোমার যে কয়টি মন চায় পঞ্চমণি ফুলের গাছ নিয়ে মানুষ লোকে ফিরে যাও। সোনাকলি পরীদের বিদায় জানিয়ে বাগান থেকে একটি পঞ্চমণি ফুলের গাছ তুলে নেয়। সোনাকলি পাহাড়ের চূড়ায় গিয়ে পঙ্খিরাজ ঘোড়াকে বাঁকতে থাকে। একটু বাদে পঙ্খিরাজ সেখানে হাজির হয়। বলুন মালিক, আমাকে কি করতে হবে? পঙ্খিরাজ, পরীরাজ্যে আমার কাজ হয়ে গিয়েছে, আমাকে এখন মানুষ লোকে ফিরে যেতে হবে। চলো চলো, আমাকে মানুষ লোকে নিয়ে চলো জলদি। সোনাকলি পঙ্খিরাজের পিঠে চড়ে মানুষ লোকের উদ্দেশ্যে রওনা হয়। অনেক পথ যাওয়ার পর সোনাকলির চোখে পড়ে নিচে ছটফট করছে একটি পাখি। পঙ্খিরাজ, ওই দেখো নিচে একটি পাখি ছটপট করছে। পাখিটার মনে হয় কিছু হয়েছে। আমরা একটু নিচে যাই, গিয়ে দেখি পাখিটার কি হয়েছে। আমাকে নিচে নিয়ে চলো পঙ্খিরাজ। সোনাকলি নেমে আসে। এসে দেখে পাখিটি মারা গেছে। ইসরে, পাখিটি মারা গেছে। আর একটু আগে এলেই আমরা পাখিটাকে জীবন্ত দেখতে পেতাম। এই পাখিটাকে কে মারল এখানে? কে এভাবে পাখিটার বুকে তীর মারল? এত পাষাণ হৃদয় কার যে পশু পাখিকে হত্যা করে? সোনাকলি এগুলা বলতে থাকে। তখনই সেখানে একটি রাজকুমার আসে। এটা আমার শিকার। আমি এই পাখিটাকে শিকার করেছি, আর পাখি শিকার করা কোনো অন্যায় কাজ নয়। কে বলেছে অন্যায় কাজ নয়? পাখিদেরও তো একটি জীবন আছে, তারও তো সন্তান আছে। এই পাখিটাকে আপনি মেরে ফেললেন। এই পাখির বাসায় যদি তার বাচ্চারা থাকে তাহলে মায়ের সাথে বাচ্চাগুলো না খেয়ে অনাহারে মারা যাবে। এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? এক সন্তানের কাছ থেকে মাকে আলাদা করলে কেমন কষ্ট লাগে? ছোট ছোট বাচ্চাগুলো মায়ের পথ চেয়ে বসে থাকবে, কিন্তু তাদের মা আর যাবে না। না খেয়ে থেকে একসময় বাচ্চাগুলো মারা যাবে। এটা কি অন্যায় নয়? আর আপনারা রাজা বাদশা মানুষেরা কখনো ন্যায় অন্যায় চোখে দেখেন না। ঠিক ভুলের বিচার আপনারা কখনোই করতে পারেন না। রাজকুমারের কথা শুনে রাজকুমারের হৃদয় দোলা দেয়। রাজকুমার মনে মনে ভাবে, বাহ, এত সুন্দর মেয়ে, এত উদার তার মন, পশু পাখির উপর তার এত ভালোবাসা, এত গভীরভাবে চিন্তা করে। এক কথায় মেয়েটি অসাধারণ। রাজকুমার মনে মনে ভাবে, বাহ, এত সুন্দর মেয়ে, এত উদার তার মন, পশু পাখির উপর তার এত ভালোবাসা, এত গভীরভাবে চিন্তা করে। এক কথায় মেয়েটি অসাধারণ। সোনাকলি বাড়ি ফেরার জন্য পঙ্খিরাজের দিকে এগোতে থাকে। পঙ্খিরাজের দিকে যেতেই সোনাকলির সামনে একটি সাপ চলে আসে। সোনাকলি সাপ দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। পাশে দাঁড়িয়ে ছিল রাজকুমার। রাজকুমার সোনাকলির দিকে দৌড়ে যায়। রাজকুমার সাপটিকে তাড়িয়ে দেয়। এই যে শুনছেন, সাপ চলে গেছে, আর ভয় নেই, উঠুন। রাজকুমার সোনাকলির জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সোনাকলির জ্ঞান ফেরে না। এ কি, মেয়েটির এখনো জ্ঞান ফিরছে না কেন? পঙ্খিরাজ সোনাকলির এমন অবস্থা দেখে চলে যায় কর্ণকলির কাছে খবর দিতে। এদিকে রাজকুমার কোনো দিশা না পেয়ে সোনাকলিকে নিয়ে তার রাজপ্রাসাদে চলে যায়। রাজকুমার তার বিলাসবহুল রাজপ্রাসাদে সোনাকলিকে নিয়ে এসে একটি রাজকীয় কক্ষে রাখে। সোনাকলির এখনও জ্ঞান ফেরেনি। রাজকুমার একটু পরে পরে এসে সোনাকলির কক্ষে দেখে যেত জ্ঞান ফিরেছে কিনা। এ কি, মেয়েটির এখনো জ্ঞান ফিরছে না কেন? তাহলে কি মেয়েটির বড় কোনো সমস্যা হয়েছে? আমি একটি কাজ করি, রাজবৈদ্যকে খবর দেই। রাজবৈদ্য এসে দেখে বলবে মেয়েটির কি হয়েছে। রাজকুমার যায় রাজবৈদ্যকে ডাকতে। এদিকে কর্ণকলি সোনাকলির কথায় ভাবছিল, কতদিন হলো আমার বোনটি আমার কাছে নেই। আমার বোনটি কোথায় আছে আর কেমন আছে? হে আল্লাহ, তুমি আমার বোনটিকে যেখানেই রেখো ভালো রেখো। আজ কেন জানি না আমার বোনের জন্য আমার মনে কু ডাকছে। সোনাকলি, কোথায় রে বোন? তুই আমার কাছে ফিরে আয়। কর্ণকলি বসে বসে তার বোনের জন্য চিন্তা করছিল। তখনই সেখানে পঙ্খিরাজ এসে হাজির হয়। পঙ্খিরাজকে একা ফিরতে দেখে কর্ণকলি ভয় পেয়ে যায়। কি হলো পঙ্খিরাজ, তুমি একা কেন এসেছো? আমার বোন কোথায়? তুমি আমার বোনকে কোথায় রেখে এসেছো?
বলো পঙ্খিরাজ, আমাকে বলো, আমার বোন কোথায়? আমিও সোনাকলি পরিরাজ্যে থেকে ফিরছিলাম। অনেকটা পথ আসার পরে পাহাড়ের কিনারায় একটি আহতে পাখি ছটফট করছিল। তখন সোনাকলি আমাকে নিচে নামতে বলে। আমরা সেখানে পৌঁছাতে পৌঁছাতেই পাখিটি মারা যায়। তখনই সেখানে একটি রাজপুত্র আসে। সোনাকলি ও রাজপুত্রের মধ্যে অনেক কথাই হয়। সোনাকলি বাড়ি ফেরার জন্য যেই আমার দিকে এগোতে থাকে, তখনই তার সামনে একটি সাপ চলে আসে। সোনাকলি সাপটি দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাজকুমার সেই সাপটিকে তাড়িয়ে দিয়ে সোনাকলির জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সোনাকলির জ্ঞান ফেরে না। তাই আমি আপনাকে নিতে আসলাম। চলুন চলুন, পিঠে উঠে বসুন, এখনই যেতে হবে। কি বললে পঙ্খিরাজ? আমার বোনের বিপদ? না জানি আমার বোনটি এখন কেমন আছে। এসব কিছু আমার জন্য হয়েছে, আমার জন্য আমার বোনটি আজ বিপদের মুখে। চলো পঙ্খিরাজ, আমাকে তাড়াতাড়ি আমার বোনের কাছে নিয়ে চলো। কর্ণকলি পঙ্খিরাজের পিঠে উঠে সোনাকলির কাছে যাওয়ার জন্য আকাশে উড়াল দেয়। কর্ণকলি ও পঙ্খিরাজ ঘোড়া উড়ে চলে আসে ওই পাহাড়ের চূড়ায়। কর্ণকলি দৌড়ে এদিকে ওদিকে সোনাকলিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। পঙ্খিরাজ, আমার বোন কোথায়? তুমি তো বলেছিলে আমার বোনকে তুমি এখানে রেখে গেছো। আমি তো এখানেই সোনাকলি ও রাজকুমারকে রেখে আপনাকে নিতে গিয়েছিলাম। তাহলে কি রাজকুমার সোনাকলিকে নিয়ে গিয়েছে, নাকি সোনাকলি জ্ঞান ফিরে কোন দিকে গেছে? কর্ণকলি তার বোনকে না পেয়ে এদিকে ওদিকে ছুটাছুটি করতে থাকে। সোনাকলিকে কোথাও খুঁজে পায় না। কর্ণকলি একটি পাথরের ওপর বসে কান্না করতে থাকে। আমি কি তাহলে আমার বোনটিকে হারিয়ে ফেললাম? সব আমার জন্যই হলো। আমি কেনই যে আমার বোনকে একা একা ওই পরিদেশে পাঠালাম? এখন আমি আমার বোনকে কোথায় খুঁজব? কোথায় খুঁজে আমি আমার সোনাকলিকে পাবো? সোনাকলি বোন আমার, তুই কোথায় গেলি? কর্ণকলি তার বোনকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে যায়। হঠাৎ কর্ণকলির সামনে একটি ভয়ানক দানব চলে আসে। কে তুমি মেয়ে? তুমি এই জঙ্গলে কেন এসেছ? তোমার এত সাহস কোথা থেকে এলো? তুমি আমার জঙ্গলে পা বাড়িয়ে কেন এসেছ বলো? আমি আমার বোনকে খুঁজতে এই জঙ্গলের মধ্যে চলে এসেছি। আমি আমার বোন সোনাকলিকে হারিয়ে ফেলেছি। আমি আমার বোনকেই খুঁজছি। তুমি কে? তুমি আমার পথ আটকেছ কেন? তুমি আমার সামনে থেকে চলে যাও। এই জঙ্গলে তুমি এসেছ তোমার ইচ্ছায়, কিন্তু বের হবে আমার ইচ্ছায়। জঙ্গলে যে একবার পা দেয় সে আর কখনোই বের হতে পারে না। আজ থেকে তুমি হবে আমার দাসী। তোমাকে আমার গুহায় নিয়ে যেয়ে বন্দি করব। কর্ণকলি কান্না করে অনেক অনুরোধ করে, কিন্তু দানব কোনো কথাই শোনে না। দানব কর্ণকলিকে তুলে নিয়ে চলে যায় তার গুহার দিকে। দানবটি কর্ণকলিকে নিয়ে একটি গুহার মধ্যে চলে আসে। আজ থেকে তুই আমার দাসী। আমি যা বলবো আজ থেকে তুই তাই তাই করবি। আর শোন, ভুলেও এই গুহা থেকে বেরোনোর চেষ্টা করবি না। করলে তুই তোর প্রাণ হারাবি। আমাকে ছেড়ে দাও, আমার বোন অনেক বিপদে আছে। আমাকে তাকে খুঁজে বের করতে হবে। একটু দয়া করো, আমাকে এখান থেকে মুক্ত করো। কর্ণকলি অনেক কান্নাকাটি করে, কিন্তু দানব তার কোনো কথাই শোনে না। ওদিকে সোনাকলির জ্ঞান ফেরে। আমি এখানে কেন? আমি তো ওই পাহাড়ের চূড়ায় ছিলাম। ওই রাজকুমার আমাকে তার প্রাসাদে নিয়ে এসেছে। আমাকে তো বাড়ি ফিরতে হবে। না জানি দিদি আমার জন্য কত চিন্তা করছে। সোনাকলি সেখান থেকে বেরিয়ে যায় একটি ব্যালকনির মধ্যে। আশেপাশে তো কাউকেই দেখছি না। আমি বের হব কি করে? আমাকে যে বাড়ি ফিরতে হবে। সোনাকলি কথা বলছিল, তখনই রাজকুমার চলে আসে। আমাদের প্রাসাদে আপনাকে স্বাগত। আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি অনেক চেষ্টা করেও আপনার জ্ঞান ফেরাতে পারিনি, তাই আমি বাধ্য হয়ে আপনাকে আমাদের প্রাসাদে নিয়ে এসেছি। বলুন, আমাদের প্রাসাদ আপনার কেমন লাগছে? আপনি কেন আমাকে এই প্রাসাদে নিয়ে এসেছেন? আমার যে বাড়ি ফিরতে হবে। আমার দিদি আমার জন্য অপেক্ষা করছে। আর পঙ্খিরাজ, পঙ্খিরাজ কোথায় গেছে? আমার এখনই পঙ্খিরাজের সাথে কথা বলা দরকার। আপনি আপনার ঠিকানা দিন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব, যদি আপনার কোনো সমস্যা না হয়। না না,
আমাকে পৌঁছে দিতে হবে না, আমার পঙ্খিরাজ আছে, আমার পঙ্খিরাজই আমাকে বাড়িতে নিয়ে যাবে। সোনাকলি গিয়ে পঙ্খিরাজকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর পঙ্খিরাজ এসে হাজির হয়। পঙ্খিরাজ, তুমি এসেছো? চলো, আমাকে এখন বাড়িতে নিয়ে চলো। না জানি দিদি আমার জন্য কত চিন্তা করছে। কিন্তু মালিক, আপনার দিদি তো বাড়িতে নেই। আমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি আপনার দিদিকে আপনার কাছে নিয়ে এসেছিলাম। সেখানে এসে দেখি আপনি নেই। আপনার দিদি আপনাকে না পেয়ে দৌড়াতে দৌড়াতে ওই জঙ্গলের মধ্যে চলে যায়। তারপরে আমি আর তাকে কোথাও দেখতে পাইনি। জানি না তার কোনো বিপদ হয়েছে কিনা। কি বললে পঙ্খিরাজ? আমার দিদি একা একা জঙ্গলের মধ্যে আমাকে খুঁজতে গিয়েছে? আমার এখনই আমার দিদির কাছে যেতে হবে। ওই জঙ্গল অনেক ভয়ঙ্কর। আপনি ওখানে একা একা যেতে পারবেন না। ওখানে অনেক বিপদ আছে। জঙ্গলে একটি ভয়ানক রাক্ষস দানব বাস করে। আপনার এখন একা একা জঙ্গলে যাওয়া ঠিক হবে বলে আমি মনে করছি না। সোনাকলি তার দিদির বিপদের কথা শুনে সেখানে বসে পড়ে আর কান্নায় ভেঙে পড়ে। আমাদের সাথে এমন কেন হচ্ছে? বারবার কেন বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমাদের? আমার দিদিকে আমার খুঁজে বের করতেই হবে। দিদি কোনো বিপদে পড়েছে কিনা? আমাকে এখনই আমার দিদির কাছে যেতে হবে। সোনাকলি দৌড়ে তার দিদির কাছে যেতে থাকে। রাজকুমার পিছন থেকে সোনাকলিকে ডাকতে থাকে আর যেতে বারণ করে, কিন্তু সোনাকলি তার কোনো কথাই কানে না নিয়ে দৌড়াতে থাকে। সোনাকলি দৌড়াতে দৌড়াতে রাজপ্রাসাদের উদ্যানের সামনে গিয়ে পড়ে যায়। রাজকুমার তার কাছে ছুটে আসে। আপনাকে কখন থেকে ডাকছি, এভাবে দৌড়াবেন না, পড়ে যাবেন। কোনো কথাই শোনেন না। তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেটা সফল হয় না। যে কোনো কাজই মাথা ঠান্ডা করে করতে হয়। আপনি এভাবে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে যাচ্ছেন। জঙ্গলে গিয়ে যদি আপনারও কোনো সমস্যা হয়, তাহলে আপনাকে কে উদ্ধার করবে? এটা আপনি কেন চিন্তা করছেন না? আপনি আপনার দিদির জন্য চিন্তা করছেন, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ভেবে চিনতে পা বাড়াতে হবে। আপনি যদি কিছু মনে না করেন, আমিও আপনার সাথে যেতে চাই আপনার দিদিতে উদ্ধার করতে। কিন্তু আপনি কেন যাবেন আমার সাথে আমার দিদিকে উদ্ধার করতে? আপনার রাজপ্রাসাদ ফেলে রেখে? আমি একাই যেতে পারবো আমার দিদিকে খুঁজতে। আমার কোনো সমস্যা হবে না। আমার বিশ্বাস, আমি ঠিক আমার দিদিকে খুঁজে বের করবই। আমার দিদি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই। আমি আমার দিদিতে অনেক ভালোবাসি ও সম্মান করি। আমি বুঝতে পারছি আপনার আবেগ, কিন্তু আমি আপনার সাথে যেতে চাচ্ছি। এখানে আমার কোনো স্বার্থ লুকিয়ে নেই। সত্যি সত্যি আপনাকে সাহায্য করতে চাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি আপনার সাথে আপনার দিদিকে খুঁজতে ওই জঙ্গলের মধ্যে যেতে চাই। তাছাড়া আপনার যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি না করবেন না। ঠিক আছে, তাহলে চলুন আমরা এখনই ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হই। আমাদের আর দেরি করাটা ঠিক হবে না। সোনাকলি ও রাজকুমার যায় জঙ্গলের দিকে। অনেকটা পথ যেতে যেতে তারা একটি সাধুর দেখা পায়। কে তোমরা? আর এই ভয়ানক গহীন জঙ্গলে কেন এসেছো? এক্ষুনি চলে যাও এই জঙ্গল থেকে। এই জঙ্গলে যে অনেক বিপদ। যাও যাও, আর দেরি করো না, এক্ষুনি এখান থেকে চলে যাও। সাধু বাবা, আমি আমার দিদিকে খুঁজতে এসেছি আমার দিদিকে, যে হারিয়ে গেছে এই জঙ্গলে। আমি আমার দিদিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কি আমার দিদিকে দেখেছেন বা জানেন আমার দিদি এখন কোথায় আছে? হ্যাঁ, আমি জানি তোমার বোন এখন কোথায় আছে। তোমাদের ওখানে যাওয়ার সাধ্য নেই। তোমার বোন এখন দানবের গুহায় বন্দী। ওই দানব তাকে দাসী বানিয়েছে। তোমরা তাকে উদ্ধার করতে পারবে না, কারণ ওই দানব তোমাদেরকে আস্ত রাখবে না। সাধু বাবা, কোনো একটি উপায় আছে আমার বোনকে রক্ষা করার? আমি আমার বোনের জন্য সবকিছু করতে পারবো। আপনি শুধু বলুন আমি আমার বোনের জন্য কি করব। তুমি যদি সত্যিই তোমার বোনকে রাক্ষসের কাছ থেকে মুক্ত করতে চাও, তাহলে তোমাকে আগে ওই রাক্ষসকে পরাজিত করতে হবে। রাক্ষসের সাথে তোমার লড়াই করতে হবে। তুমি কি পারবে সেই রাক্ষসের মুখোমুখি হতে? হ্যাঁ সাধু বাবা, আমি পারবো। সেই প্রস্তুতি নিয়েই ওই রাক্ষসের সাথে লড়ব। কিন্তু আপনি এটা বলে দিন যে আমি ওই রাক্ষসকে কিভাবে পরাজিত করব। পাতাল রাজ্যে স্বর্গলোকে একটি আলোক রশ্মির মধ্যে একটি লাল রঙের তলোয়ার রাখা আছে।
ওই তলোয়ারটি দিয়েই তুমি এই রাক্ষসকে পরাজিত করতে পারবে। পাতাল রাজ্য থেকে ওই তলোয়ার আনা এতটাও সহজ হবে না। তোমাকে পেরিয়ে আসতে হবে শত শত বাধা, বিপত্তি। তুমি যদি পারো তাহলে আগে তুমি পাতালপুরীতে গিয়ে ওই তলোয়ার নিয়ে আসো। আমি বলে দেব কিভাবে কি করতে হবে। সোনাকলি পাতালপুরীতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। বন্ধুরা, আমি আয়েশা। এখন দেখুন সোনাকলি কি তার বোনকে বাঁচাতে পারবে নাকি দানব তাকে হারিয়ে দেবে। সব কিছু জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আমরা যখন পর্ব 6 আপলোড করব তখন আপনারা জানতে পারবেন। আর পর্ব 5 কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।